শুভ সকাল। শুভ সকাল রবেন, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনি আছি এবং আমি সাইফুদ্দিন রবিন আছি। বাংলাদেশ নিয়ে আমরা কথা বলি, সেটার কিন্তু ইমেজটা ধরা এবং সেটা তৈরি করার দায়িত্ব কিন্তু তরুণদের হাতে, এবং তরুণরা কিন্তু স্ব-উদ্যমে এই কাজটা করে যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য তরুণ নানান আন্তর্জাতিক আয়োজন, সম্মেলন, প্রতিযোগিতায় অংশ নেন। হাল্ট প্রাইজ এমনই একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশের নানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন এই আয়োজনে। আজ আমাদের সাথে এই আয়োজনের দুজন অতিথি আছেন। ফাহিম শাহরিয়ার, হেড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড অডিটরিচ, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়ান হাল্ট প্রাইজ ফাউন্ডেশন, এবং আবির হাসান, ক্যাম্পাস ডিরেক্টর, হাল্ট প্রাইজ এর চুয়েটে। যুক্ত হচ্ছে দুজনের সাথে। শুভ সকাল। শুভ সকাল। নিশ্চয়ই ভালো আছেন আপনারা, সেই প্রত্যাশাটুকু করি। শুরু করতে চাই এইভাবে যে এই প্রতিযোগিতার বিস্তারিত একটু জানতে চাই। আসলে প্রতিযোগিতা কেমন, কারা অংশ নিচ্ছেন, কিভাবে অংশ নেওয়া হচ্ছে, একটু যদি ডিটেইল আমাদের হাল্ট প্রাইজ সম্পর্কে ধারণাটা দিতেন আপনারা। প্রথমে যদি আবিরকে প্রশ্ন করি। জি, ধন্যবাদ। শুভ সকাল। প্রথমে ধন্যবাদ যমুনা টিভিকে আমাদের আজকে আমন্ত্রণ জানানোর জন্য। পুরো হাল্ট প্রাইজের কম্পিটিশনটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এর একদম প্রথম ভাগটাই হচ্ছে অন ক্যাম্পাস রাউন্ড, যেটা আমি এবছর হাল্ট প্রাইজের চুয়েটের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এখন আমাদের যেটা করতে হবে যে এবছর যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে হাল্ট প্রাইজ থেকে, সেটার জন্য পারফেক্টলি আমাদের ক্যাম্পাসে এটাকে স্টুডেন্টদের মাঝে জানাতে হবে। সেটার একটা সাস্টেইনেবল সলিউশন ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে এসডিজি গোল অ্যান্ড আদার্স বিজনেস মডেল, একটা সাস্টেইনেবল বিজনেস মডেল ক্রিয়েট করে, এবং সেখান থেকে যারা ক্যাম্পাসে চ্যাম্পিয়ন হবে তারা হচ্ছে রিজিওনাল সামিটগুলোতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেসব চ্যাম্পিয়নরা আছে সারা বিশ্বে, তারা বিভিন্ন রিজিওনাল সামিটগুলোতে তারা ওখানের মধ্যে নিজেদের মধ্যে কম্পিট করবে, এবং এরপরে তারা অ্যাক্সেলারেটর প্রোগ্রামের শেষে ইউএন গ্লোবাল ফাইনালে অংশ নিবে, যেখানে টপ 6 টিমস আসলে অংশ নেয়, যেখান থেকে হচ্ছে চ্যাম্পিয়ন টিমকে $1 মিলিয়ন সিড ফান্ড হিসেবে দেওয়া হয়। এবং অন ক্যাম্পাস রাউন্ডের যে প্রোগ্রামটা হয় এটা সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন হয়, এবং যার যার ক্যাম্পাসের মধ্যে আসলে এটা কম্পিট করা হয়। এবং অ্যাকচুয়ালি হাল্ট প্রাইজ হচ্ছে একটা জার্নি অফ লার্নিং। ধন্যবাদ। অসাধারণ করে জিনিসটা বোঝানো হলো, কিন্তু যে জিনিসটা জানতে চাই, এটা যখন আমরা ক্যাম্পাস আয়োজন করছি হাল্টের আন্ডারে, তখন কি এটা সারা বছরের একটা প্রোগ্রাম নাকি এটা একটা সার্টেন টাইম পিরিয়ড এটার থাকে? যদি ফাহিম একটু আমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু এক্সপ্লেন করতো। জি জি, অবশ্যই। সো সবাইকে শুভ সকাল, এবং যমুনা টিভিকে ধন্যবাদ জানাই আমাদের ইনভাইট করার জন্য। সো আমাদের একটা টাইম ফ্রেম আছে। সো আমাদের টাইম ফ্রেমটা হচ্ছে যে আমরা ফার্স্টে আমাদের কোয়ার্টার ফাইনাল রাউন্ডটা আমরা অর্গানাইজ করি। সো কোয়ার্টার ফাইনাল রাউন্ডটা হচ্ছে বেসিক্যালি অন ক্যাম্পাস, যেটা আমরা বাংলাদেশের আমরা এই বছর 100টার মতো ক্যাম্পাস আমরা রিক্রুট করেছি। সো এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড অন ক্যাম্পাস। সো এই কোয়ার্টার ফাইনাল রাউন্ডটা আমরা সেপ্টেম্বরে স্টার্ট করি, এবং এটা ডেডলাইন থাকে হচ্ছে ডিসেম্বরের মধ্যেই এই প্রোগ্রামটা বিভিন্ন রকম ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ডিরেক্টররা অর্গানাইজ করে থাকে। এরপরে নেক্সট যে রাউন্ড থাকে এটা হচ্ছে ইম্প্যাক্ট সামিট। সো ইম্প্যাক্ট সামিটে আমরা গত বছর আমরা 47টা সিটিতে আমরা ইম্প্যাক্ট সামিট করেছি। এর মধ্যে ঢাকা, চিটাগাংয়ে আমরা একটা ইম্প্যাক্ট সামিট করতে পেরেছি। সো ইম্প্যাক্ট সামিটে এই যে অন ক্যাম্পাসে ইউনিভার্সিটির যে চ্যাম্পিয়ন টিম যারা ইমার্জ করে তারা ইম্প্যাক্ট সামিটে পার্টিসিপেট করে, এবং সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট সামিট হচ্ছে ওপেন, এবং পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে টিমরা যে কোনো ইম্প্যাক্ট সামিটে যে কোনো সিটিতে তারা পার্টিসিপেট করতে পারে। আর ইম্প্যাক্ট সামিটের নেক্সট স্টেজ হচ্ছে এটা হচ্ছে হাল্ট প্রাইজ গ্লোবাল অ্যাক্সেলারেটর, যেটা এখন হচ্ছে, যেটা নর্মালি জুন জুলাইতে এই প্রোগ্রামটা আমরা করে থাকি। ইম্প্যাক্ট সামিটের প্রতিটা উইনিং টিম আমাদের গ্লোবাল অ্যাক্সেলারেটর পার্টিসিপেট করে থাকে, এবং এই প্রোগ্রামটা লন্ডনে হয়। লন্ডনে আমাদের অ্যাশরিচ ক্যাসলে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে আমরা বিভিন্ন রকমের মেন্টর, এক্সপার্ট আমরা রিক্রুট করে থাকি। তারা ওয়ার্কশপ কন্ডাক্ট করে, বিভিন্ন মেন্টরিং প্রোগ্রাম তারা কন্ডাক্ট করে।
এরপরে এখান থেকে ফাইনালি টপ 16 ইউএন ফাইনালে যায়, যেখানে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে তারা তাদের আইডিয়াটা প্রেজেন্ট করে ফর $1 মিলিয়ন। থ্যাংক ইউ ফাহিম। আবির, ফাহিম যেমনটি বলছে যে আইডিয়ার কথা, সেই কেমন কেমন আইডিয়া, কোন কোন বিষয় নিয়ে উদ্ভাবনী আইডিয়াগুলো আসলে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় জমা দিয়ে থাকে, আপনাদের অভিজ্ঞতা কি বলছে? আসলে এই আইডিয়াগুলো কেমন হবে সেটা আসলে কিন্তু নির্ভর করে হাল প্রাইস প্রতি বছর যে চ্যালেঞ্জটা ঠিক করে দেয়। যেমন আমি যদি গত বছরের কথা বলি, যেটা আমাদের রিসেন্ট শেষ হয়েছে আমাদের ক্যাম্পাসে, তো সেখানে যেটা ছিল যে ফুড ফর গুড, দ্যাট মিনস হচ্ছে আমাদের ফুডকে, আমাদের যে ফুডের যে সাপ্লাই চেইন, ফুডের যে সিস্টেম, ফুড যে জিনিসটা আমরা শুধুমাত্র ফুড বলতে জাস্ট আমার মানে খাদ্যের চাহিদা মেটানো তা না, এটার সাথে কিন্তু আসলে একটা বিজনেস জড়িত, এটার সাথে একটা এগ্রিকালচার সেক্টর, একটা বিশাল সেক্টর জড়িত। তো এই যে একটা বিশাল জনসংখ্যাকে, জনগোষ্ঠী যাতে উপকৃত হয়, সেটা বিজনেস দিয়ে হতে পারে, সেটা সাপ্লাই চেইন দিয়ে হতে পারে, সেটা তার নিউট্রিশন দিয়ে হতে পারে, সেখানে একটা চেঞ্জ আনা প্রয়োজন ছিল। তো আমি যদি একেবারে উদাহরণ দিতে চাই, আমাদের গতবার যারা চ্যাম্পিয়ন টিম ছিল তারা একটা অসাধারণ আইডিয়া দিয়েছিল যে আমাদের আসলে যারা হচ্ছে দিনমজুর বা হচ্ছে যাদেরকে আমরা অর্থনীতির ভাষায় আসলে নিম্ন আয়ের মানুষ বলে থাকি, তারা আসলে কিন্তু আমাদের মানে যে 3 বেলা খাবার সেটা হয়তো তারা ব্যবস্থা করতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে তারা টং দোকানগুলো, যদি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, টং দোকান থেকে তারা বন রুটি খাচ্ছে, বাট এগুলার কিন্তু পুষ্টিগুণটা তুলনামূলক কম, যার কারণে আমাদের যে চ্যাম্পিয়ন টিমটা ছিল তারা যেটা করেছিল, তারা হচ্ছে 10 টাকার একটা পুষ্টি বাড়ি ইন্ট্রোডিউস করেছিল, যেটা তারা পাইলট প্রজেক্ট করেছিল ঢাকার বিভিন্ন বস্তি এলাকাগুলো, তারপরে হচ্ছে আমাদের যেসব রিক্সা চালক বা দিনমজুর আছে তাদের মধ্যে তারা পাইলট প্রজেক্টটা চালিয়েছিল। তো সেক্ষেত্রে তারা যেটা করেছিল যে যেসব আমাদের দৈনন্দিন যেসব চাহিদাগুলো দরকার হয়, তারা বেশ ভালো একটা অ্যানালাইসিস করে রিসার্চ করেছিল, প্রায় 3 মান্থস রিসার্চ করেছিল, দেন তারা একটা সলিউশন করেছিল যে হচ্ছে যে পুষ্টিবারের মধ্যে এমন যেমন প্রোটিন, তারপরে হচ্ছে গ্লুকোজ, এই যে মানে মেইন যে সোর্সগুলো আমাদের এনার্জির জন্য এবং কাজ করার জন্য, যেহেতু তারা আসলে শ্রমজীবী মানুষেরা আসলে দৈহিক শ্রমটা বেশি করে, সে অনুযায়ী তাদের খাদ্যটা পাওয়া উচিত, তাই তারা ওই 10 টাকার পুষ্টিবারটা ইন্ট্রোডিউস করেছিল, যেটা হচ্ছে যে যে ওই 10 টাকা দেখা যাচ্ছে সে 10 টাকার বান রুটি এখনো খায়, কিন্তু তার পুষ্টিগুণটা পূরণ হচ্ছে না, বাট তাদের ওই উদ্ভাবনী ভাবনার কারণে যেটা হয়েছে যে ওই 10 টাকার পুষ্টিবারটা তার পুষ্টিগুণে আসলে বিরাট একটা পরিবর্তন এনেছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা খুব বিষয়, interesting, কিন্তু খুব interesting। কারণ এখানে আমরা বুঝতেই পারছি যে প্রচুর ইনোভেটিভ আইডিয়াজ আসে। মানে ফাহিমকে আমাদেরকে বলতে পারবে যে এরকম মানে ইনোভেটিভ আইডিয়া যেগুলো এসেছিল, কম্পিট করেছে এবং পরে আসলে সেইটা হয়তো মাস প্রোডাকশন বা সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছিল, এরকম কিছু এক্সাম্পলস আছে কিনা? রাইট, এরকম অনেক এক্সাম্পলই আছে। সো আমরা বিগত 12 বছর ধরে আমরা অপারেট করছি এবং 12 বছরে আমরা 12টা টিমকে আমরা $1 মিলিয়ন দিয়ে অ্যাওয়ার্ড করেছি। সো এর মধ্যে কিছু উল্লেখযোগ্য টিম হচ্ছে ন্যানো হেলথ, ইন্ডিয়ার একটা স্টার্ট আপ, এরপরে ইম্প্যাক্ট কফি। ইম্প্যাক্ট কফি হচ্ছে আমার লাইক ফেভারিট একটা টিম, এবং ওদের সিইও যে টেলর স্ক্রুবি আমার একজন মেন্টর, খুবই ক্লোজ এক ফ্রেন্ড আমার। তো ওদের বিজনেসটা হচ্ছে যে ওরা কফি সেল করতো বিভিন্ন ইন্ডিজিনাস সোসাইটিতে, ওরা কফি সেল করে এখান থেকে যে রেভিনিউ হতো ওই রেভিনিউ দিয়ে তারা টাইপেতে স্কুল বিল্ড করতো, ইম্প্যাক্ট এডুকেশনাল স্কুলগুলো তারা বিল্ড করতো, এবং খুবই ইন্টারেস্টিং একটা বিজনেস মডেল এটা। এছাড়াও আরো কিছু আইডিয়া আছে। রোশনি রাইডস আছে, এটা একটা পাকিস্তানি স্টার্ট আপ যারা কমিউনিটি ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করে। এছাড়া বাংলাদেশ থেকেও অনেক ভালো আইডিয়া ইমার্জ করেছে, এবং বাংলাদেশ থেকে 3টা টিম গ্লোবাল ফাইনালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে তারা তাদের আইডিয়াটা প্রেজেন্ট করেছে। রিসেন্টলি যে টিম ছিল এটা 2019-এ সেফউইল, তারা বিউপির একটা টিম, এবং তাদের আইডিয়া ছিল যে তারা লো কস্টে অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইড করবে, এবং তারা অলরেডি নওগাঁতে তাদের পাইলট প্রজেক্ট করছে, এবং তারা কিছু ফান্ডিংও ম্যানেজ করতে পেরেছে। And yeah, they're doing great. So এগুলো হচ্ছে কিছু উল্লেখযোগ্য কিছু স্টার্টআপ। আমাদের অনেক কিছু জানার আছে, কিন্তু এই মুহূর্তে একটা বিরতির প্রয়োজন হচ্ছে। আবির হাসান, ফাহিম শাহরিয়া দুজনই রয়েছেন হাল প্রাইজ নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করছেন এবং করবেনও, কিন্তু একটা বিরতির পর সকালে বাংলাদেশে আমাদের সঙ্গেই থাকুন। ফিরছে এক্ষুনি। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। সাথে রুনি আছে রবিন।
এবং আমরা কথা বলছিলাম দুজন তরুণের সঙ্গে। একজন হচ্ছে ফাহিম শাহরিয়ার, হেড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড আউটরিচ, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া হাল্ট প্রাইজ ফাউন্ডেশন, এবং আবির হাসান, ক্যাম্পাস ডিরেক্টর, হাল্ট প্রাইজ অ্যাট চুয়েট। এবার আবিরের কাছে একটু যেতে চাই। আবির, এই প্রতিযোগিতার একটু ডিটেলটা এইরকমভাবে জানতে চাই যে আপনারা আসলে যারা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা কিভাবে নিযুক্ত হচ্ছেন, আপনাদের মেয়াদ কতদিন, কিভাবে অন্যরা এটাতে সম্পৃক্ত হতে পারে, এবং এই প্রতিযোগিতা নিয়ে চুয়েটের, ধরেন আপনি তো চুয়েটের ক্যাম্পাস ডিরেক্টর, সেক্ষেত্রে চুয়েটের স্টুডেন্টদের আগ্রহটা কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে আমার রিক্রুটমেন্টটা হয়েছিল ফাহিম ভাইয়ের কাছ থেকে। আমি আসলে একদম খুবই ইনস্ট্যান্ট একটা আমাকে ফোন কল ইন্টারভিউ নেওয়া হয়েছিল, আর ইনস্ট্যান্ট একটা ইন্টারভিউ দিয়ে আমাকে রিক্রুট করা হয়। দেন হচ্ছে আমি যখন ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে যাত্রা শুরু করি, তখন আমার আসলে হাল্ট প্রাইজ, ওই যে একটা কথা আমি বলছিলাম যে হাল্ট প্রাইজ আসলে জার্নি অফ লার্নিং। তো এখানে আসলে লিডারশিপ একটা অনেক বড় একটা ইস্যু। এইটার অংশ হিসেবে আসলে আমার ক্যাম্পাসে যেটা করতে হয়েছে, প্রথমে যে একটা অর্গানাইজিং কমিটি বিল্ড আপ করতে হয়েছে। এছাড়া আমাদের এবার আমরা প্রথমবারের মতো আমাদের সিনিয়রদেরকে নিয়ে, মানে যারা হাল্ট অ্যালামনাই আমরা বলি আমাদের ক্যাম্পাসে, তাদেরকে নিয়ে একটা কাউন্সিলর কমিটি করেছি। এছাড়াও আমরা আসলে আমাদের এই হাল্ট প্রাইজটা আসলে যেটা বললেন যে আগ্রহটা কেমন ক্যাম্পাসে, আসলে এটা শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে যে একটা আগ্রহ তা না, বরং আমাদের শিক্ষকেরাও, সম্মানিত শিক্ষকেরাও বিশ্বাস করেন যে লেখাপড়ার পাশাপাশি যে থিঙ্ক আউট অফ দ্য বক্স অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটা আসলে যদি এরকম ধরনের কোনো বাস্তবিক সমস্যা সমাধানের দিক থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে স্টুডেন্টদের অনেক বেশি অংশ নেওয়া উচিত। সেই জন্য আসলে হাল্ট প্রাইজের একটা টিচার্স কমিটিও আছে। আমাদের সম্মানিত শিক্ষকেরা সেটা সম্পূর্ণরূপে আমাদের সবকিছু মনিটরিং করে থাকেন। তো আমাদের ওই কমিটিটা করতে যে, ওসি কমিটিটা করতে যে, যেটা আমরা আসলে আমাদের এই স্টুডেন্টদেরকে যে জিনিসটা শিখাতে চেয়েছি, সেটা হচ্ছে যে একদম রিয়েল লাইফ ইন্টারভিউর যে টেস্টটা, সেটা দেওয়ার চেষ্টা করেছি। তো সেটার জন্য আমরা আসলে 3 স্তরে ইন্টারভিউটা করেছিলাম। যেহেতু আসলে অনেকেই হাল্ট প্রাইজের অংশ হতে চায়, বাট কিন্তু আমাদের কিছু লিমিটেশন থাকে যে সবাইকে তো আসলে অর্গানাইজিং কমিটিতে নেওয়া যায় না। তো এটার জন্য আসলে আমরা বেস্ট টিমটাকে পাওয়ার জন্য আমরা হচ্ছে 3 স্তরে এটার ইন্টারভিউ নিয়েছিলাম। প্রথমে তাদের নর্মাল স্ক্রিনিং, দেন হচ্ছে তাদেরকে কিছু টাস্ক দিয়েছিলাম, লাইক কন্টেন্ট রাইটিং, তারপরে লিডারশিপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনিং, বিভিন্ন জিনিসগুলো আমরা আসলে তাদের থেকে চেক করেছি, এবং শেষ পর্যায়ে তাদের একটা ফেস টু ফেস ইন্টারভিউ করে দেন হচ্ছে আমরা রিক্রুট করেছি। আর আগ্রহের কথা যেটা বললেন, আসলে ওই তো এখনো তো আসলে আমরা এটা চতুর্থবারের মতো আমাদের ক্যাম্পাসের প্রোগ্রামটা হতে যাচ্ছে। এর মধ্যে আমরা আসলে করোনা মহামারীর জন্য একটা অনলাইন প্রোগ্রাম, মানে অনলাইন অন ক্যাম্পাস করতে হয়েছে। এছাড়াও আগের দুটি আসলে অফলাইন অন ক্যাম্পাস প্রোগ্রাম হয়েছিল। তো যার কারণে আসলে হাল্ট প্রাইজ চুয়েট যেটা হয়, যে চুয়েট আসলে এটা একটা উৎসবের মতো হয়, যে এই উৎসবের জন্য আসলে সবাই অপেক্ষা করে। সেটা ছাত্র বলি, এবং শিক্ষকদের দিক থেকেও আসলে বেশ একটা আগ্রহ দেখা যায়। এছাড়াও আসলে আমরা, আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আমাদের সাধারণত কিন্তু দেখা যায় যে আসলে মানে একাডেমিক অ্যাক্টিভিটিস গুলার দিকে বেশি আসলে সময় চলে যায়। এর বাহিরে আসলে যে সময়টা থাকে, সেটা যদি আসলে এরকম আমাদের কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করার মতো হয়, তখন আসলে স্টুডেন্টদের আগ্রহটা খুব বেড়ে যায়। তো সেই জায়গাটায় আসলে হাল্ট প্রাইজ চুয়েট সকলের জন্য একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে আসে, তাই আসলে সবার জন্য একটা বেশ আগ্রহের জায়গা। এছাড়াও আসলে আমরা বেশ কিছু ওয়ার্কশপ এবং হচ্ছে অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করে থাকি। তো সেজন্য আসলে ওই শুধু হাল্ট প্রাইজ চুয়েটের কম্পিটিশন করবে অ্যান্ড ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে, সেটা ছাড়াও এই যে পার্সোনাল যে স্কিল ডেভেলপমেন্টের জায়গা, সেটার জন্য আসলে হাল্ট প্রাইজের প্রতি সবার বেশ আগ্রহ থাকে। অসংখ্য ধন্যবাদ। ভালো, এত ভালো খবর। ডিটেইলে, খুব আমার তো মনে হচ্ছে না ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কারণ এত ডিটেইলে তাদের কথা, এত গুছিয়ে কথা বলে, অ্যামেজিং। আমি ফাহিমের কাছে জানতে চাচ্ছি যে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম আমরা পাচ্ছি, ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যালে আমরা, সেখানে একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি, কি পরিমাণ বাংলাদেশ থেকে আসলে কতগুলো বিশ্ববিদ্যালয় এখানে পার্টিসিপেট করে? আর প্রত্যেক বছর যেভাবে বলা হয়েছে যে হাল্ট তাদের আসলে স্টেটমেন্ট চেঞ্জ করে, তারা একটা থিম দিয়ে দেয়, এইবারে আসলে থিমটা কি ছিল, এবং সেটা নিয়ে আসলে চুয়েটের আসলে প্রস্তুতি কতটুকু? ধন্যবাদ। সো আমি যদি বলি, আমরা 121টা কান্ট্রিতে আমরা অপারেট করি, এবং আমি 3 বছর ধরে হাল্ট প্রাইজের সাথে নিযুক্ত আছি। এবং আমার দেখা মতে বাংলাদেশ কমিউনিটি অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং গত বছরে বাংলাদেশ থেকে 91টা ইউনিভার্সিটি, সব প্রিমিয়ার ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের হাল্ট প্রাইজের প্রোগ্রামটা হয়, এবং তারা সাকসেসফুলি প্রোগ্রামটা অর্গানাইজ করে। অ্যান্ড বাংলাদেশ থেকে
195টা টিম আমাদের বিভিন্ন ইম্প্যাক্ট সামিটে তারা পার্টিসিপেট করে থাকে, এবং এখান থেকে 3টা টিম তারা পুরা ইম্প্যাক্ট সামিটটা জিতেছে। এরকম ঢাকা থেকে আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা টিম ঢাকা ইম্প্যাক্ট সামিটে জিতেছে এবং তারা নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করেছে। সো আমি বলবো যে বাংলাদেশের পার্টিসিপেশন অসাধারণ, এবং বাংলাদেশের স্টুডেন্টরা এই এসডিজি নিয়ে কাজ করতে অনেক বেশি প্যাশনেট, এবং ওভার দ্য ইয়ার্স অনেক ইনোভেটিভ আইডিয়া তারা নিয়ে এসেছে। এবং আমরা এক্সপেক্ট করছি যে এই বছর আমরা আরেকটা নেক্সট লেভেলে যাব। আমাদের টার্গেট আছে 150 থেকে অ্যাটলিস্ট 200টার মতো ইউনিভার্সিটিতে আমরা এই অন ক্যাম্পাস প্রোগ্রামটা করব, এবং আরো অপরচুনিটি দিব আমাদের ইউথদেরকে। আর এছাড়া যদি চুয়েটের যদি কিছু প্ল্যান আমি বলি, আই থিঙ্ক আবির ভালো বলতে পারবে। বাট এছাড়াও চুয়েটের একটা রেকর্ড আছে, আমি এটা বলতে চাই সবাইকে। তো চুয়েটের রেকর্ড হচ্ছে বিগত 5 বছরে একমাত্র ইউনিভার্সিটি হিসেবে চুয়েট টপ 20 ক্যাম্পাস ডাইরেক্টর হিসেবে 2বার নিযুক্ত হয়েছে পুরা বিশ্বে। আমরা 3000টা ইউনিভার্সিটিতে আমরা এই প্রোগ্রামটা রান করে থাকি, বাট চুয়েট ইজ দি অনলি ইউনিভার্সিটি যারা 2বার টপ 20 ক্যাম্পাস হিসেবে এই স্বীকৃতি পায়। সো এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় অর্জন এবং গর্বেরও বিষয় আমাদের গর্বের জন্য। বিষয়। আবির, আপনি যদি একটু বলেন যে স্বাভাবিকভাবেই আলোচনায় করোনা পরিস্থিতি, করোনা বিষয়ে প্রসঙ্গ চলেই আসে। এই যে করোনা পরবর্তী বা করোনাকালীন সময়টা এক ধরনের সংকট, এই সংকট উত্তরণের ক্ষেত্রে, সংকট মোকাবেলায় তরুণরা আসলে কোন ধরনের ভূমিকা রাখতে পারে আপনাদের এই আইজিআর ক্ষেত্রে থেকে যদি বলতে চাই? ধন্যবাদ। আসলে আজকের যে বিষয়টা আপনি বললেন, এটার সাথে একটা যদি আমি যোগ করে বলতে চাই, তাহলে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে এই বছরের হাল প্রাইজের যে চ্যালেঞ্জটা, আমি আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে সেটাও অ্যাকচুয়ালি রিভিল করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদেরকে অলরেডি আমাদের ক্যাম্পাস ডিরেক্টরদের কাছে চ্যালেঞ্জটা চলে এসেছে, বাট আমি আসলে যেহেতু আজকে এই অনুষ্ঠানে আসা হবে, তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ক্যাম্পাসের জন্য এবং সবার জন্য রিভিল করা হচ্ছে। সেটা হচ্ছে এবারে চ্যালেঞ্জটা হচ্ছে যে 2024 সালের মধ্যে অন্তত 2000 জবস, 2000 কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে, যেখানে হাল প্রাইস এবার বলছে যে স্থানীয়ভাবে মানে আমাকে কাজ করতে হবে, বাট এর প্রভাবটা যাতে বৈশ্বিকভাবে পড়ে। যেখানে আসলে হাল প্রাইস ফাউন্ডেশনের সিইওর ভাষায় যদি আমি বলি, এটাকে বলা হচ্ছে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। সো এই জিনিসটা আমি এই কারণে টেনে আনলাম, কারণ হচ্ছে যে করোনাকালীনে যে কথাটা বলা হচ্ছে, করোনাকালীন সময় আমরা দেখতে পেয়েছি দুইটা জিনিস। একটা বিষয় হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে মানুষের কর্মসংস্থান হারানোর বিষয়টি। এছাড়া যেটা দেখেছি যে আমরা যে বৈশ্বিক যে সম্পর্কটা, সেটা যে কোনো দুর্যোগের কারণে যে কোনো মুহূর্তে আসলে ফল করতে পারে, এবং লকডাউন হয়েছে, কান্ট্রির কমিউনিকেশন আমরা অফ হয়ে যেতে দেখেছি, যার কারণে অ্যাক্ট লোকালি বা স্থানীয়ভাবে কাজ করে বৈশ্বিক প্রভাব ফেলার মতো এই মুহূর্তে উপযুক্ত কোনো যদি সলিউশন বা আইডিয়া আসতে হয়, তাহলে হারপ্রেস চুয়েট বা হারপ্রেস ফাউন্ডেশনের এই বছরের যে চ্যালেঞ্জ, সেটার কোনো বিকল্প নেই। যেমন আজকে আপনারা যেমন অনুষ্ঠানের শুরুতে নিউজে আমরা বারবার দেখছিলাম যে আপনারা যেটা হাইলাইট করছিলেন যে আজকে আবার পর্যটন কেন্দ্রগুলো সীমিত আকারে চালু হচ্ছে, এটা কিন্তু একটা বড় বিষয়। যেমন এই যে 2000 জবস, এবং এবার কিন্তু হারপ্রেস চাচ্ছে না যে আমাকে মানে কোনো জায়গায় ইনোভেশনটা এমনভাবে হবে যেখানে কানেক্টিং দ্য ডটস হবে। লাইক আমি আসলে এই জিনিসটা একটু সময় নিচ্ছি, বাট আমি চাচ্ছি যে এবারে চ্যালেঞ্জটা আসলে ন্যাশনালি ক্লিয়ার হয়ে যাক, যেহেতু আমরা আসলে এখানে যমুনা টিভি আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। আসলে যেটা চাচ্ছে এবার হালপে, সেটা হচ্ছে কানেক্টিং দ্য ডটস। লাইক হচ্ছে এই যে আমার পর্যটন ক্ষেত্রটা কিন্তু কোভিড এর কারণে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অফ ছিল, বাট এখন যখন ওপেন হচ্ছে, তখন কিভাবে আসলে এই মানুষ মানে পর্যটনকে কেন্দ্র করে মানুষের কর্মসংস্থানটা ক্রিয়েট করা যায়। সেটা হতে পারে, যেমন আমরা দেখছি যে আমাদের স্টুডেন্টদের অনলাইন ক্লাস হচ্ছে, আমাদের স্টুডেন্টরা বাড়ি থেকে ক্লাসে জয়েন করছে, তাহলে কিন্তু যেসব স্টুডেন্টরা উত্তরবঙ্গে আছে, বা যেমন আমি আজকে চট্টগ্রাম থেকে জয়েন করেছি, আমি কিন্তু আমার চট্টগ্রামের আশেপাশের জায়গাগুলো সম্পর্কে ধারণা রাখি। তাহলে এটাও কিন্তু একটা অপরচুনিটি হতে পারে। যেমন হচ্ছে আমরা ছোট ছোট হাব ক্রিয়েট করতে পারি, যে স্টুডেন্টরা তার এলাকার টুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারে। এরকম বিভিন্ন ধরনের ওয়ে আছে যেগুলো হচ্ছে কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে, বাট আমাদের কাছে অপরচুনিটি আছে। তাই হালপ্রেস চাচ্ছে এবার এই অপরচুনিটি গুলো যাতে কানেক্টেড হয়, এবং
যাতে করে 2024 সালের মধ্যে অন্তত 2000 জবস ক্রিয়েট হয়। আর এক লোকালির কথা যেটা বললাম, যেমন আমার কক্সবাজারের যে কনসেপ্টে আমার ট্যুরিস্ট গাইড হবে বা ট্যুরিস্ট প্লেস হবে, সেটা নিশ্চয়ই আমার ইন্ডিয়ার সাথে মিলবে না, বাট এমনভাবে হতে হবে যাতে একজন ইন্ডিয়ার মানুষ বা একজন ইন্ডিয়ার পর্যটক যাতে এসে কক্সবাজারের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জিনিসটাকে বলা হচ্ছে থিঙ্ক গ্লোবালি, বা হচ্ছে যাতে বৈশ্বিক প্রভাব পড়ে। যেমন আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এডুটেক গুলো বেশ আগাচ্ছে এবং অনলাইনে লেখাপড়া করা একটা সাধারণ বিষয় পরিণত হয়েছে। সো এইসব বিষয়গুলো আসলে করোনাকালীন সময় বা করোনা পরবর্তী সময়, ঠিক আছে করোনা আসলে আমাদের সকলের জন্য একটা দুর্যোগ, কিন্তু করোনা কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। আর হার্প্রাইজ ফাউন্ডেশন এবং হার্প্রাইজের এবারে চ্যালেঞ্জেস সলভ আসলে তরুণদেরকে এই জায়গাটা কাজ করার জন্য, ইনোভেশন আনার জন্য, কানেক্টিং দ্য ডটস এর জন্য, লিডারশিপের জন্য খুবই একটি উপযুক্ত সময় বা উপযুক্ত আইডিয়া ইনোভেট করার বা তার আইডিয়াগুলোকে অ্যাপ্লাই করার জায়গা বলে আমি মনে করি। বাহ, খুবই খুবই সুন্দর এবং আমি এটার সাথে আসলে একমত। কারণ প্রথম কথা হচ্ছে আমি যদি লোকালি আমাকে ডেভেলপ করতে পারি, তাহলে আমি আমার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাকে তুলে ধরতে পারবো। এবং সেটার কিন্তু একটা চমৎকার উদাহরণ ছিল যে কিছুদিন আগে যখন আমরা হয় না মাস্টার শেফ দেখলাম, যে বাংলাদেশের রেসিপিগুলো, আমাদের সিম্পল পান্তা ভাত কিভাবে বৈশ্বিক হয় না একটা মাস্টার শেফের টেবিলে উঠে আসলো, যখন সেটা একটা গ্লোবাল প্রেজেন্টেশন হচ্ছে। তো আমরা যদি এরকম ছোটো ছোটো হাব তৈরি করি, আমার এলাকার কি ভালো আছে সেটাকে যদি আমি কমিউনিটি থেকে বের করে, এইটা আসলে আউটরিচ করার কাজ, যখন আমি আমার কমিউনাল ওয়ার্কগুলোকে সবার সামনে তুলে ধরতে পারবো। আমি আশা করি বাংলাদেশের তরুণরা অবশ্যই অবশ্যই অনেক কাজ আছে আমাদের, যেটা করার অনেক মার্কেট আনট্যাপড এরিয়া এখনও আছে, সেগুলোকে আমরা দেখবো, সেই অপরচুনিটিসগুলো আমরা গ্লোবালি তুলে ধরবো। তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং শুভকামনা তোমাদের জন্য। ধন্যবাদ। রুনিয়া, এই যে কথাগুলো বললো, এখন তাদের যে আইডিয়া উদ্ভাবনী হোক, সেটা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো, যেমন যেই কথা নিয়ে বলছিলেন আপনি যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, তাদের যে আইডিয়াগুলো মূলত তো স্থানীয়ভাবে সেটার বাস্তবায়নটা হতে হবে, তারপরেই সেটা প্রভাবটা পড়বে বৈশ্বিক পর্যায়ে। এই তরুণদের, এই শিক্ষার্থীদের আইডিয়াগুলো যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় সঠিকভাবে, সেই প্ল্যাটফর্মটা আসলে তৈরি করার প্রয়োজন বলে মনে হচ্ছে। সেটা আসলে এই মুহূর্তে দরকার যে আমরা চিন্তা করব এবং আমরাই কাজ করব, এবং একসময় না একসময় সেই দরজাগুলো খুলেই যাবে নিঃসন্দেহে। তো দর্শক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের দিনটি ভালো কাটুক। শুভ সকাল। শুভ সকাল।